অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11তম অধ্যায়ের অর্থাৎ তথ্য ও উপাত্ত এই অধ্যায়ের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো গতদিনও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম আয়তলেখ সম্পর্কে। এই অধ্যায়ে আমাদের কতগুলো বিষয়ই ছিল, সেটা হলো গড়, মধ্যক, প্রচুরক, এগুলি সব আলোচনা করেছি এবং পাইচিত্র সম্পর্কেও তোমাদের আলোচনা করা হয়েছে। এবং এই পাইচিত্র সম্পর্কে যে অঙ্কগুলো আছে বইতে সবগুলি তোমাদের সমাধান করে দিয়েছি। এখন শুধুমাত্র একটি বিষয় বাকি আছে, সেটি হলো আয়তলেখ। আয়তলেখটা আজ আমি বোর্ডেই দেখাবো। আগামী একটি ক্লাসে তোমাদেরকে আমি এই আয়তলেখটাকে আবার গ্রাফ পেপারের ভিতরে আজকে আমি আপাতত তোমাদেরকে আয়তলেখের মৌলিক বিষয়গুলো বোঝানোর জন্য আমি বোর্ডেই বড় করে দেখাবো। তারপর এটাকে গ্রাফ পেপারে কীভাবে দেখানো যায়, গ্রাফ পেপারে কীভাবে আঁকতে হয়, সেটিও আমি কোনো একটি ক্লাসে, আগামী ক্লাস অথবা তার পরবর্তী ক্লাসে, লাস্ট ক্লাসেই হোক, যে কোনো একটি ক্লাসে আমি গ্রাফ পেপারেও এগুলিকে দেখিয়ে দেবো। তাই আপাতত আমি বোর্ডেই কীভাবে করতে হয় সেগুলি বুঝিয়ে দেবো আজকের মতো। তা বোর্ডে যদি আগে ভালো করে বুঝতে পারো তাহলে গ্রাফ পেপারে আমি না দেখালেও তোমরা নিজেরাই করতে পারবে। আমি গ্রাফ পেপারের মতো করেই একবারে বোঝাবো, তোমরা সুন্দর করে আগে দেখো মনোযোগ দিয়ে, তাহলে তোমরা আশা করি সবই বুঝতে পারবে। তা দেখি আমি আজকে 173 পৃষ্ঠার 10 নম্বর অঙ্কটি আছে তোমাদের। দেখো 9 নাম্বার আমি সমাধান করে দিয়েছি। 11, 12, 15, 16, 17, 18, 19, 21 এগুলি সব করে দেওয়া হয়েছে। এখন মাঝখানে খালি কিছু কিছু অঙ্ক, কয়েকটি 2-3টে অঙ্ক বাকি আছে যেগুলি আয়তলেখের সাথে সংশ্লিষ্ট। যেমন 10 নাম্বারটা বলছে শুধুমাত্র আয়তলেখ অঙ্কন করো। এরপর 13 নম্বরে বলছে গড় এবং আয়তলেখ অঙ্কন করো। আমি গড়টা নির্ণয় করে দিতে পারতাম, কিন্তু আয়তলেখ তোমাদেরকে শেখানো হয়নি, যার জন্য ওটাকে আমি স্টপ রেখে দিয়েছি। গড় এবং আয়তলেখ একসঙ্গেই দেখাবো। 14 নম্বরেও দেখো বলছে গড় এবং আয়তলেখ অঙ্কন করার জন্য, সেটাও তোমাদের গড় এবং আয়তলেখ দুটি একসঙ্গে দেখাবো। ঠিক একই রকম 20 নম্বরেও আছে আমাদের গড়, মধ্যক এবং আয়তলেখ, তিনটি জিনিস একসঙ্গে আছে। তাহলে আমি গড় মধ্যক করে দিতে পারতাম, কিন্তু আয়তলেখ তো তোমাদের আগে শেখানো হয়নি, যার জন্য তিনটি একসঙ্গে আমি করে দেবো। এই জন্য আজকে আয়তলেখটা যদি আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, তাহলে পরবর্তী অঙ্কগুলো দেখাগুলো গড়, মধ্যক এগুলি তোমাদের শেখাই আছে। ওগুলি একটি পার্টে গড় আছে, আরেকটি পার্টে মধ্যক আছে, আরেকটি পার্টে আয়তলেখ আছে। ওই আয়তলেখ পার্টটা তোমরা নিজেরা এখন করতে পারবে, আর গড় মধ্যক তো আগেও করে দিয়েছি। তা যাই হোক, এখন আমি দ্রুত তোমাদের অঙ্কে চলে যাই। দেখো আমি একদম প্রথম ক্লাসে, একদম সর্বপ্রথম যেদিন করাইছিলাম সেদিন তোমাদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমি বিচ্ছিন্ন গণসংখ্যা কী, অবিচ্ছিন্ন গণসংখ্যা কী, তারপর তোমাদের বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন অথবা বলতে পারি বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কী, এবং সেখানে শ্রেণীবদ্ধ যে সারণী থাকে সেই সারণীর মধ্যে তোমাদের উচ্চমান অন্তর্ভুক্ত পদ্ধতি কী, উচ্চমান বহির্ভূত পদ্ধতি কী, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম। আবার শিখিয়েছিলাম এরকম যে শ্রেণী সীমা কাকে বলা হয় এবং শ্রেণী সীমানা কাকে বলা হয়, সেটা তোমাদের মনে আছে কিনা জানি না। শ্রেণী সীমা এবং সীমানা আমি ভারত বাংলাদেশের বর্ডার দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাহলে সেই সীমানা নিয়ে আমরা যে আলোচনাগুলো ওই দিন করেছিলাম, সেই আলোচনাটা কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো। পিছনেরটাও তোমাদের হয়তো ভুলে গেছো, সেটা এখন তোমাদের আবার রিপ্লাই হচ্ছে। অতএব সেগুলির মাধ্যমে আমরা আয়তলেখটা কীভাবে অঙ্কন করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে আমি একদম পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে এটিকে আমি বুঝিয়ে দিচ্ছি। 10 নম্বর অঙ্কটি দেখো বইয়ের 10 এখানে দেওয়া আছে, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো। তারপর বলছে উপাত্তগুলোর আয়তলেখ নির্ণয় করো, অঙ্কন করো। তাহলে আমাদের গড়ও নির্ণয় করতে বলছে এবং আয়তলেখও বলছে। তাহলে আগে আমি গড়টা করি। তাহলে আমি লিখি প্রদত্ত উপাত্তের গড় নিম্নে নির্ণয় করা হলো। ঠিক আছে, এখানে আমাদের যা যা লেখা আছে সেগুলি প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর কী কী দেওয়া আছে আমাদের দেখো, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে
40, 41 থেকে 45, এই হলো আমাদের প্রদত্ত উপাত্তটা, অর্থাৎ তথ্য আমাদের এগুলি দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কিছু দেওয়া আছে আবার গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা সবসময়ের জন্যই এফ দ্বারা সূচিত করি। গণসংখ্যা কত কত দেওয়া আছে? 5, 17, 30, 5, 17, 30, 38, 35, 38, 35, 10, 7, 3, এগুলো দেওয়া আছে আমাদের প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা। ঠিক আছে, এখন এখান থেকে আমাকে গড় নির্ণয় করতে বললো। তাহলে গড় নির্ণয় করতে বললে আমাদের এই প্রাপ্ত নম্বরের অর্থাৎ এই শ্রেণীগুলোর মধ্যমান বের করতে হয়, তাই না? তাহলে এখানে আমরা লিখব শ্রেণীর মধ্যমান। মধ্যমানকে আমরা কী দ্বারা সূচিত করি? এক্স দ্বারা। শ্রেণীর মধ্যমান হলো এক্স। এক্স কি? 6 এবং 10 এর মাঝামাঝি কত? 8। তাহলে 6 থেকে 6 আর 10 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে 8। একইভাবে 11 আর 15 যোগ করলে কত হয়? 11 আর 15 যোগ করলে হয় 26, 26কে 2 দিয়ে ভাগ দিলে হবে 13। তাহলে এখানে ওই রকমই আমাদের 18, 23, তারপর আসবে হলো 28, 33, 34, 38, 41, 43, এই হলো আমাদের এক্স, তাই না? এখন এই অঙ্কটা থেকে গড় নির্ণয় করার জন্য আমি দুটি পদ্ধতি তোমাদের শিখিয়েছিলাম। একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি সরাসরি পদ্ধতি। যদি তোমরা সরাসরি পদ্ধতিতে করতে চাও তাহলে আমাদের এখানে দরকার কি? এফ এক্স। এফ এবং এক্স, এই এফ আর এক্স এই দুটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করে আমি, আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত সরাসরি পদ্ধতিতেই করে দিই এটা। তাহলে 5 আর 8 গুণ করলে 5 8 40, 17 আর 13 গুণ করলে 17 গুণন 13, 221, 30 আর 18, 3 18 54, 38 আর 23 গুণ করলে 38 গুণন 23, 874, 874, 35 আর 28, 35 গুণন 28, 980, 10 আর 33, 330, 7 এবং 38, 266, 3 এবং 43, 129। এখন এগুলিকে আমি আরেকবার চেক করে দিই, কারণ গুণগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার গড় অঙ্কটা টোটালটাই ভুল হয়ে যাবে। এজন্য আরেকবার চেক করে দেখাটা উত্তম। 5 8 40, 17 আর 13, 17 গুণন 13, হ্যাঁ 221, 3 18 54, 38 আর 23, 38 গুণন 23, 874, 35 28, 35 গুণন 28, 980, 330, 7 38, 7 গুণন 38, 266, 3 গুণন 43, 3 গুণন 43 সমান 129। হ্যাঁ ঠিক আছে, সবগুলি যোগ ঠিক আছে। এবারে যোগ করবো আমরা। 40 যোগ 221 যোগ 540 যোগ 874, 874 যোগ 980, 980 980 যোগ 330, 330 যোগ 266, 266 যোগ 129, 129 সমান 3 3 8 0। এটা কি? সামেশন অফ এফ এক্স সমান সামেশন অফ এফ এক্স সমান আমরা কত পেলাম? 3380। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের বের হয়ে গেল। 40, 221, 540, 874, 980, 330, 266, 129,
3380। ওকে, তাহলে এখন আমরা লিখব। আর এন কত? এন মানে কি? টোটাল গণসংখ্যা। এই সবগুলোকে যোগ করে যেটা হয় সেটি আমাদের টোটাল গণসংখ্যা। টোটাল গণসংখ্যাকে আমাদের বইতে লিখে দেওয়া আছে না নাই? দেখি, না, টোটাল গণসংখ্যা লিখে দেওয়া নাই। আর লিখে দেওয়া নাই মানে আমাকে যোগ করতে হবে। তাহলে 3 আর 7 10, 10 20, 20 আর 35 55 আর 38, 55 যোগ 38 যোগ 30 যোগ 17 যোগ 5, 145। 145 জন এখানে। তারপরে 5 যোগ 17 যোগ 30 যোগ 38 যোগ 35 যোগ 10 যোগ 10, হ্যাঁ 145। তাহলে সুতরাং গড় সমান সমান সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন অফ এফ এক্স কত? 3 3 8 0, আর নিচে এন হলো 145। এটাকে ভাগ করলে যে মানটা আসে ওইটাই। এটাকে ভাগ করলে কত আসে? 3 3 8 0 ভাগ 145, তার মানে 23.31। তাহলে উত্তর নির্ণয় গড় 23.31। আমার কিন্তু এটা হয়ে গেল। তাহলে গড় নির্ণয়টা হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে আমার ক্যালকুলেশনের ব্যাপারটা, আমার কিন্তু ক্যালকুলেটারে একটু সময়টা বেশি লেগে যায়। এখন এই ক্যালকুলেটারের কাজগুলোকে আমরা যত কমাতে পারবো ততই বেটার, ঠিক আছে। এটা কিন্তু দেখো আমার অনেকক্ষণ সময় লাগছে, এই যোগ করা এটা করা অনেক সময় চলে গেছে। আর এটাকে আমরা যদি এই ক্যালকুলেশনটাকে একদম সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আসতে চাইতাম তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি ছিল, সেটি ছিল সবচেয়ে সহজ পদ্ধতি। সেটি তোমাদের এর আগেও দেখাইছি, আজকে আর দেখালাম না। সেটা কী ছিল মনে আছে কি না? এখানে আমরা ডি করতাম। ডি হলো এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি, এরকম একটা ঘর করে নিতাম আমরা। তাহলে এখানে কয়টা ঘর আছে? এক্সের মধ্যে 1 2 3 4 5 6 7 8। তাহলে নিচে থেকে আমরা 1 2 3 4টা বাদ দিয়ে এই 23কে আমরা মনে করো এ ধরে নিতাম। এ ধরা মানে কি? সোজা 0 -1 -2 -3, আর নিচে 1 2 3 4। এরপর আমরা কি করতাম? তোমরা কিন্তু আগে ওটা উঠিয়ে নিছো, তাই না? ওটার মধ্যে কিন্তু আমার কোনো কাজ নাই। আমি যদি এটাকে বিকল্প করতাম তাহলে বিকল্পটাকে দেখাচ্ছি। এইটুকু তখন যদি আমরা বিকল্প করতাম তাহলে এটাকে মুছে দিতাম। এটাকে মুছে দিয়ে এটাও আমার থাকতো না তখন, 23.31 ওটুকু থাকলো। তখন আমি কি করতাম? মনে করি এই ঘরটাই হলো আমার এইটা, এই ডি বের করতাম। ডি বের করে তারপরে আমরা করতাম কি? একটা এফ ডি বের করতাম। এফ ডি হলো কত? দেখো এটা করতে আমরা কয় সেকেন্ড? মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা করে ফেলতে পারছি। এফ ডি হলো কত? 3 5 15, তারপরে 17 দুগুণে 34, 30 একে 30, তারপরে এটা তো শূন্যই, তারপরে 35 একে 35, 10 দুগুণে 20, 3 7 21, 3 4 12। আমার কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এখন এগুলিকে যোগ বিয়োগ করতাম কি? আগে আমরা যোগেরগুলো করতাম। 12 21, 12 যোগ 21 যোগ 20 যোগ 35 সমান সমান আসলো 88। তার থেকে বিয়োগ করতাম 30 বিয়োগ 34 বিয়োগ 15, তার মানে আমার আসতে কত? 9। তার মানে সামেশন অফ এফ ডি সমান সমান 9। তাহলে সুতরাং গড় সমান সমান সামেশন অফ এ প্লাস সামেশন অফ এফ ডি, এ প্লাস সামেশন অফ এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। তাহলে এর মান আমরা কতকে ধরছি? 23কে, যোগ সামেশন অফ এফ ডি হলো 9, আর নিচে এন হলো 145, গুণন সি কত? প্রত্যেকটির ব্যবধান এখানে কত? 5, তাই না? তাহলে 23 যোগ 9 আর 5 গুণ করলে 45, 45কে 105 দ্বারা 145 দ্বারা ভাগ। দেখো 5 নং 45, 45কে 145 দ্বারা ভাগ, ভাগ 145 কত আসে? 0.31। তাহলে 23-এর সাথে 0.31 যোগ করলে 23.31। আমার আগেকার যে গড়টা আসছিলো ওই গড়টাই আসলো। তাহলে আমার কিন্তু এখানে ক্যালকুলেশনে অনেক সময় বেঁচে যায়, অর্ধেক সময়ের চেয়েও কম লেগে যায় যদি আমরা এই পদ্ধতিতে করি। আমি আগের পদ্ধতিতে করে দিয়েছি, সেটাও তোমরা অবশ্যই উঠিয়ে নিছো, আর এই পদ্ধতিটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তাহলে দুই পদ্ধতি আমরা এখানে
সমাধান করে দিলাম গড়টাকে। তোমাদের কাছে যেটা ভালো মনে হয়, আমার কাছে এটি সহজ মনে হয়। তা ঠিক আছে, দুইটি পদ্ধতি আমরা গড় নির্ণয় করা শেষ করে ফেললাম। আজকে আমাদের মূল বিষয় থাকবে হলো আয়তলেখ। আর সেই আয়তলেখ অঙ্কন করতে গিয়ে আমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছুই এখানে আলোচনা করিনি, শুধু গড় নিয়েই আলোচনা এখানে করলাম। ঠিক আছে, তা এখন আমরা এটাকে মুছে দিয়ে আমরা আয়তলেখটা দেখাবো। ঠিক আছে, আয়তলেখ দেখানোর জন্য আমাদের এইগুলো আর দরকার নাই, আমরা অঙ্কটাকে আবার নতুন করে এগুলি তুলতে হবে। এটা কিন্তু আমার মনে করো ক নাম্বার, অর্থাৎ গড় নির্ণয় হয়ে গেছে, তাই না? গড়ের কাজ শেষ। এবার হতে আমরা এখন করব আয়তলেখ। প্রদত্ত উপাত্ত হতে নিম্নে একটি আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমত শ্রেণী সীমানা নির্ণয় করি। এটুকু আমরা লিখে নিয়ে উপরে লিখে তারপরে আমরা এটাকে আবার উঠাবো, এই অঙ্কটাকে আরেকবার উঠাবো। এখন উঠানোর পর আমি এখানে কিন্তু একটা কথা লিখে নিলাম যে অঙ্কন করার জন্য আমরা শ্রেণী সীমানা নির্ণয় করি। এখন শ্রেণী সীমানাটা কি? শ্রেণী সীমানা কিন্তু তোমাদেরকে আমি দেখাইছিলাম। মনে করো এখানে আমাদের আছে কত, 6 থেকে 10, আর একটা আছে হলো 11 থেকে 15। তাহলে এখানে কিন্তু একটা সীমানা বলা হয় যেখানে গিয়ে একটা শ্রেণী শেষ হবে, পরবর্তী শ্রেণী যদি সেখান থেকেই শুরু হয় তবে এটাকে বলা হয় শ্রেণী সীমানা। যেমন 6 থেকে 10-এ গিয়ে শেষ হলো, কিন্তু এটা কিন্তু সেখান থেকে শুরু হয় নাই, শুরু হলো 11 থেকে, অতএব এটা কিন্তু সীমানা হয় নাই। তাহলে সীমানা হতে হলে আমাদেরকে কি করতে হবে? এই দুইটা উচ্চ সীমা নিম্ন সীমা দুইটি সমান হতে হবে, উচ্চ সীমা নিম্ন সীমা দুইটি সমান হতে হবে, অথবা এগুলো আমাদের সবগুলোই সমান হতে হবে, তবেই এটা হবে আমাদের শ্রেণী সীমানা। ঠিক আছে, এখন এই সীমানাগুলোকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত? এখানে আছে 10 আর এখানে আছে 11, তাহলে দুইজনের মধ্যে ব্যবধান হলো 1। আর সেই একের অর্ধেক কত? একের অর্ধেক হলো 0.5, 0.5 মানে আধা। এই আধা করব কি? নিম্ন সীমা থেকে বিয়োগ করব, উচ্চ সীমা থেকে যোগ করব। তাহলে এখানে আমাদের দেখো কি দাঁড়ায়, শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানাটা এখন আমরা বের করব কিভাবে? এই 6 থেকে 0.5 মাইনাস করবো, তাহলে কি 5.5, আর এটার সাথে 0.5 যোগ করব, তাহলে 10.5, তাই না? তাহলে এটা থেকেও যদি 0.5 মাইনাস করি তাহলে কি হবে? 10.5, আর এটার সাথে 0.5 প্লাস করলে 15.5। এখানে 16 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে কত থাকবে? 15.5, আর উপরে 20.5। এখানে ওই একই হবে, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5, 35.5 থেকে 40.5, 40.5 থেকে 45.5। এই তো, এখন এগুলি কিন্তু আর পরবর্তীগুলো আর আমি দেখাই যাই, প্রথম দেখালাম। তার মানে এই নিচেরটা থেকে নিচের সবগুলো থেকে 0.5 মাইনাস, মানে আধা কমাই দিছি, আর এগুলির সাথে আধা বাড়াই দিছি। বাড়াই দেওয়াতে দেখো সীমানা হয়ে গেছে কিনা। প্রথম শ্রেণী যেখানে শেষ হলো পরেরটা সেখানেই শুরু, পরবর্তী এটা যেখানে শেষ এটা সেখানে শুরু, এটা যেখানে শেষ এটা সেখানে শুরু, এটা যেখানে শেষ সেখানে শুরু, এইটা যেখানে শেষ এটা সেখানেই শুরু। তাহলে এরকম হওয়া মানেই সেইগুলিকে বলা হয় শ্রেণী সীমানা। এখন এই সীমানাটা কেন নির্ণয় করলাম? সীমানাটা নির্ণয় করার পিছনে আমাদের অনেকগুলো কারণ আছে। আমরা দেখাবো আয়তলেখ। তোমরা বইতে অবশ্যই দেখতে পাচ্ছ আয়তলেখটা কীরকম হয়, এইরকম, তাই না? এইটার সাথে আবার মিলে এরকম, 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 এরকম একটা আয়তলেখ দেখতে পাও তোমরা। আমি কিন্তু এটা রাখি নেই এখনও।
তাহলে এরকম যখন আমরা আঁকি তাহলে এখানে আমাদের মনে করো 6 থেকে আমাদের এই যদি এই মানগুলো নিয়ে আমরা অঙ্কন করতাম তাহলে কি 6 থেকে এখানে মনে করো 6 থেকে 10 পর্যন্ত একটা মান, তাই না? এরপরে আসতে আবার কি 11 থেকে 15, তাহলে একটু গ্যাপ দেওয়া হয় না? তাহলে 11 থেকে 15, এখানে 11 থেকে 15, তাহলে এখানে তো মাঝখানে গ্যাপ রয়ে গেল। এরপরটা 16 থেকে 20, তাহলে একটু গ্যাপ দিয়ে আবার 16 থেকে 20, তাহলে এরকম গ্যাপ কি আমাদের আছে আয়তলেখ করে? তোমাদের বইতে লক্ষ্য করো বিভিন্ন পৃষ্ঠাতে এগুলো উদাহরণ করে দেওয়া আছে, সেখানে কোনোটাই কিন্তু এরকম গ্যাপগুলো দেওয়া নাই আয়তলেখে। কিন্তু গ্যাপ নাই যেহেতু, তাহলে আমাদের আয়তলেখ এগুলি গ্যাপ থাকলে ওইটাকে বলা হয় আরেকটা সেটার নাম হলো দণ্ডচিত্র, মানে বার ডায়াগ্রাম, ঠিক আছে? আর এটার নাম হলো হিস্টোগ্রাম, এখন আয়তলেখের ইংলিশটা আর কি। আর ওইটা আমরা যদি গ্যাপ গ্যাপ দেওয়া হয় এক একটা, তাহলে এক একটা বার মানে এক একটা দণ্ড, তাহলে এটাকে বলা হয় দণ্ডচিত্র বা বার ডায়াগ্রাম যদি গ্যাপ দেওয়া হয়। কিন্তু আমাদের তো বের করতে বলছে আয়তলেখ, তাহলে এই যে গ্যাপ দিয়ে, এখন এই গ্যাপটা যেন না থাকে, একটা শ্রেণী আর একটা শ্রেণীর মধ্যে যে গ্যাপটা আছে এক পরিমাণ, 10 এবং 11-র মাঝখানে এক পরিমাণ গ্যাপ আছে, ওই গ্যাপটা যেন না থাকে, এই জন্য আমরা শ্রেণী সীমানা তৈরি করে নিলাম। এখন দেখো তোমাদের বইতে উদাহরণে এরকম সীমানা বের করছে কিনা একটু দেখে নেই, আমি তো চেক করতে ভুলে গেছি। বইতে একটা অঙ্কই দেওয়া আছে মাত্র, আয়তলেখ অঙ্কন করো। 161 পৃষ্ঠা দেখো একটি উদাহরণ দেওয়া আছে, সেটা দেওয়া আছে 114 থেকে 124, 124 থেকে 134। ওরা চালাকি করে দিচ্ছে এখানে বইয়ে, এখানে যে উদাহরণটা দিচ্ছে সেটা কিন্তু একটু চালাকি করে দেওয়া আছে। সেখানে কিন্তু অঙ্কটাই দেওয়া আছে শ্রেণী সীমানা দিয়ে, এখানে কিন্তু কোনো শ্রেণী সীমা দেওয়া নাই। দেখো এটি এখানে প্রথম শ্রেণী 114 থেকে 124, আর পরবর্তী শ্রেণী আবার 124 থেকে 34, তার পরবর্তীটা 134 থেকে 44, মানে যেখানে শেষ হয়েছে ওখানেই শুরু হয়েছে। তার মানে এখানে আর আমাকে আলাদা করে সীমানা বের করতে হয় নাই, এখানে শুরুতে অঙ্কটাই দিয়ে দিছে সীমানা দিয়ে। কিন্তু আমার তো এই অঙ্কটা দিচ্ছে এখানে এখানে সীমানা নাই, তাহলে তো আমাকে সীমানা বের করে নিতে হবে। আর বইয়ের যে উদাহরণটা সেখানে সীমা ছিল না, সরাসরি সীমানা দেওয়া ছিল, যার জন্য আর ওখানে বের করতে হয় নাই। কিন্তু আমাদেরটা তখন বের করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কেন বের করলাম সেই কারণটা আবার ক্লিয়ার বের করে নিয়ে এখন আমরা নিচে লিখবো কিছু কথা, কিছু লিখে আমরা চিত্রটাকে এঁকে দেবো। তাহলে এবার আমি এগুলো মুছে দিলাম। দেখো নিম্নে ভূমি অক্ষে শ্রেণী সীমানা এবং লম্ব অক্ষে গণসংখ্যা নিয়ে নিম্নে ভূমি অক্ষে শ্রেণী সীমানা এবং লম্ব অক্ষে গণসংখ্যা নিয়ে একটি আয়তলেখ অঙ্কন করা হলো। এখন একটি আয়তলেখ অঙ্কন করব আমরা, ঠিক আছে? আয়তলেখ অঙ্কন করার জন্য কথাগুলো লিখে নিয়ে এখন আমরা নিচে অঙ্কন করব, কিন্তু নিচে তো আমার জায়গা নাই, আমি জন্য সাইডে জায়গা রাখছি, এখানে সাইডে আমরা অঙ্কনটা করব। তোমাদের গ্রাফ পেপার দেখবা, সেই গ্রাফ পেপারে কীরকম আছে আমি একটু বলে দিই। গ্রাফ পেপারে এখানে দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ঘর আছে, 1 2 3 4 5, পঞ্চম দাগটা এরকম একটু বড় দেখবা, মিডিয়াম, এবং 5 6 7 8 9 10, দশম দাগটা আরেকটু বড়, আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, মানে দশম, মানে প্রতি 5টা পর একটু হালকা দাগ, হালকা বড় ডিপ, আর 10টা পর পর এরকম বেশি ডিপ ডিপ ঘরগুলো করা আছে গ্রাফ পেপারে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম তোমাদের গ্রাফ পেপারগুলো দেওয়া আছে। এই দিকেও যেমন দাগগুলো দেওয়া আছে ঠিক এই একই রকম দাগ এদিকেও দেওয়া আছে। তাহলে এদিকেও আমাদের কীরকম দেওয়া আছে দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5,
মনে করি এরকম আমাদের গ্রাফ পেপারটা দেওয়া আছে, এরকম কিন্তু ছোট ছোট দাগগুলো একদম ফুল বডিতে এখানেও কিন্তু আছে। এই দাগগুলো একদম এইভাবে চলে গেছে, এই দাগগুলো এইভাবে চলে গেছে, তার মানে এক একটা স্কোয়ার হয়ে গেছে। যখন আমাদের দাগগুলো এরকম গেল, এইটা গেল, এইটা গেল, আবার এই দিক থেকেও যখন এরকম আসলো, তাহলে কি এক একটাই যেখানে কি এক একটা বর্গ হয়ে গেল না, মানে এক একটা স্কোয়ার হয়ে গেল। ঠিক এরকম অসংখ্য স্কোয়ার হয়ে গেছে, মানে বর্গ। ঠিক আছে, গ্রাফ পেপারে। এবারে আমরা যখন চিত্রটা আঁকবো, আমি বলছি কি এখানে ভূমি অক্ষের শ্রেণী সীমানা, এই যে সীমানা সর্বনিম্ন আছে কত 5.5, আমরা এখান থেকে শুরু করলাম, এইটাকে লিখলাম আমরা 5.5, আর এখানে আমরা লিখলাম মোট কয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা তাহলে আছে। আমার আরও এরকম থাকবে 1 2 3 4 5 1 2 3 4 5, এরকম তো আরও থাকবে। আমি এখানে 5.5 এইটাকে নিলাম আমি কত, অথবা একটু ছোট করে আঁকি, বেশি বড় করে না আঁকলাম। আচ্ছা, বড় করে আঁকি তোমাদের বোঝানোর জন্য। 5.5, আর এখানে নিলাম আমি 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, তারপর 40.5, সর্বোচ্চ আছে 45.5, এগুলো আমাদের এরকম দেওয়া আছে, তাই না? আর গণসংখ্যা আমাদের সর্বোচ্চ আছে কত, 38 পর্যন্ত। তাহলে আমি 5 10 15 20 25 30 35 40, আচ্ছা এখানে 10 20 না, 5 10 15 20 25 30 35, 1 2 3 4 5, 1 2 3 4 5, একটু বড় বড় করে আঁকলাম, কারণ তোমাদের ক্যামেরায় দেখার জন্য, বুঝতে পারার জন্য আমি একটু বড় করে আঁকি। ঠিক আছে, তাহলে এখানে নিলাম আমরা 5 10 15 20 25 30 35 40, আমরা এরকম নিলাম। এখন দেখো আমি এখানে কি কি নিলাম সেই কথাগুলো আমার লিখে দিব পরে লিখবো, কিন্তু আগে আমি এটা বুঝিয়ে নেই। এখানে দেখো আমার এখানে প্রতি 10টা ঘর, ক্ষুদ্রতম বর্গের 10 ঘরকে আমি কত ধরছি 5, আবার 10 ঘরকে 5, তাহলে প্রতি 10 ঘরকে যদি 5 ধরি, তাহলে প্রতি 2 ঘরকে আমরা 1 ধরছি না। এখানে দেখো ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম যে দাগগুলো আছে, এখানে 5টা 5টা 10টার একটা সার্কেলকে আমরা কত ধরছি 5, ঠিক আছে। আবার 10টাকে ধরছি এখানে 5, মানে 5 থেকে 10 মানে এখানে কত 5, এখানে 10, তার মানে এখানে কি 5, এখানে 5, এখানে 5 5 5 5 5, তাহলে প্রতি 10 ঘরকে 5 ধরছি, তাহলে প্রতি 2 ঘরকে 10 ঘরকে যদি 5 ধরি, তাহলে প্রতি 2 ঘরকে 1 ধরা হয়েছে। আবার এদিকেও দেখো এখানে 5.5 10.5 মানে 5 এখানে, তাহলে প্রতি 10 ঘরকে আমরা 5 5 করে ডিফারেন্স এখানে, তাহলে প্রতি 2 ঘরকে আমরা কি ধরছি, প্রতি 2 ঘরকে 1 বিবেচনা করছি। আমি যদি বলতাম প্রতি 1 ঘরকে 1 ধরতাম, তাও হতো, আমার অঙ্কটা একটু ছোট হতো, চিত্রটা একটু ছোট হতো, কিন্তু তোমাদের বোর্ডে বোঝানোর জন্য আমি বড় করে, আমি বলছি গ্রাফ পেপারে একদিন দেখাবো তোমাদের, কিন্তু সেটা গ্রাফ পেপারে আমি শুধু গ্রাফ পেপারটাকে সামনে নিয়ে ভিডিও করে আমি সেভাবেই, হয়তো আমাকে দেখা যাবে না, আমি গ্রাফ পেপারে শুধু খাতায় সুন্দর করে আমি তোমাদেরকে একটা ক্লাস আমি বুঝিয়ে দেবো গ্রাফ পেপারটা, কিন্তু আজকে আপাতত গ্রাফ পেপারটাকে আমি এখানে বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। এরকম আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর এখন দেখো এই 5.5 থেকে 10.5 পর্যন্ত এইটুকুর মধ্যে কয়জন আছে, 5 জন। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কয়জন আছে, 5 জন, এই 5 বরাবর 5, তাই না, এই পর্যন্ত 5, এই একটা আমাদের কি হলো, একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এখান থেকে 10.5 থেকে 5.5 পর্যন্ত 15 পর্যন্ত কতজন, 17 জন। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট কতজন, 17 জন, তাহলে এখানে 15, তাই না, প্রতি 2 ঘরকে 1, 15 16 17, তাহলে 17 মানে কোন পর্যন্ত, এই পর্যন্ত না, তাহলে আমরা এই দাগটাকে এই পর্যন্ত নিয়ে নিব, হয়ে গেল আমাদের 17। দেখো 15, 2 ঘরে হলো 16, আবার 2 ঘরে হলো 17, ঠিক আছে। এরপর আসবো আমরা, তারপরের ঘরে আছে কত, 30, তার মানে এখান থেকে এই পর্যন্ত মোট আছে 30 জন, তাহলে এটাকে একবারে 30 পর্যন্ত উঠিয়ে নিয়ে আসবো, এই যে 30 পর্যন্ত উঠিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এই 30 পর্যন্ত এটাকে আমরা এখানে দাগ দিয়ে দিলাম। তারপরের ঘরে আছে কত, 38 মানে কি
35, 36, 37, 38, তার মানে এই পর্যন্ত শেষ। এরপরেরটা আছে আমাদের কত? 35, গণসংখ্যা 35, তাই না? 35 মানে এই বরাবর। তারপরেরটা আছে কত? 10, 10 তো এখানে, তাহলে এই বরাবর আমরা এখানে নিয়ে যাই, এই হলো 10, তাহলে এই ঘরে আছে 10। তারপরেরটা আছে 7, 7 মানে কি 5, তারপরে 2 ঘরে 5 তো এখানে, 5, 6, 7, তাই না? তাহলে এই বরাবর আমাদের এই হলো 7। তারপরেরটা আছে কত? 3, 3 মানে কি 5-এর চেয়েও 4 ঘর নিচে, প্রতি 2 ঘরে 1, 5-এর চেয়ে 2 ঘর নামাইলে 4, আরও 2 ঘর নামাইলে 3, তাহলে মোটামুটি আমাদের এগুলি কিন্তু গ্রাফ পেপারে হবে অ্যাকুরেট। আমার কিন্তু এখানে অ্যাকুরেটটা হয় নাই, তবে মোটামুটি কাছাকাছি হয়েছে। তাহলে এই যে আমরা একটা চিত্র অঙ্কন করলাম, এই চিত্রটাকে বলা হলো কি? আয়তলেখ। ঠিক আছে? তাহলে আয়তলেখ কি, আয়তলেখটা কীভাবে অঙ্কন করতে হয় সেই জিনিসটা দেখালাম। অর্থাৎ আমাদের এই শ্রেণী সীমানাগুলোর বিপরীতে এই গণসংখ্যাগুলোকে স্থাপন করে যে একটা চিত্র অঙ্কন করা হলো, এই চিত্রটার নাম কি? আয়তলেখ। ঠিক আছে? এখন তাহলে এটুকু হলো আমাদের আয়তলেখ। এখন এই আয়তলেখটাকে আমাদের আমরা এখন বইতে দেখবা, বা তোমরা যদি সময় পাও পরীক্ষার হলে, তোমরা একটা কাজ করতে পারো, এগুলিকে পেন্সিল দিয়ে একটু ডার্ক করে এরকম করে দিয়ে দিতে পারো, মানে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য। তবে যদি বলো না আমি দিব না, ওর বইতে করছে কি একদম ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দিয়ে দিছে, এত ক্ষুদ্র ক্ষুদ্র দরকার নেই, মোটামুটি একটু এরকম একটু শেড করে দিয়ে দিলে, একটা শেডের মতো হালকা। কারণ গ্রাফ পেপারটা তো এমনি গ্রাফ পেপারে দাগাদাগি থাকে, সেই দাগাদাগির মধ্যে আমরা যখন এই যে দাগগুলো দিয়ে ঘরগুলো বানাইছি, সেই ঘরগুলো কিন্তু অনেকটা বোঝা যায় না, যার জন্য যদি আমরা শেড করে দিয়ে দিই, সেই শেডটা ইজিলি বোঝা যাবে যে হ্যাঁ এইটি আমাদের আয়তলেখ। এই তো আমাদের আয়তলেখ অঙ্কন করা হয়ে গেল। ঠিক আছে? এখন আরও কিছু বাকি আছে। সেই বাকিটা কি? আমার এখানে কিছু কথা লিখতে হবে। কি? আমরা ভূমি অক্ষে প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে 1 ধরছি না? এখানেও তো আমরা এখানে 10 ঘরকে 5 ধরছি, মানে কি প্রতি 2 ঘরকে 1 বিবেচনা করা হয়েছে। এই কথাটাকে আমাদের লিখতে হবে। এই ভূমি অক্ষটাকে দিলাম আমরা এক্স অক্ষ, আর এই লম্ব অক্ষ মানে উপরের দিকে যেটা, এটাকে বলা হয় লম্ব অক্ষ, এটাকে দেব আমরা ওয়াই অক্ষ। তাহলে এখানে আমরা লিখব, এটার পর আমরা লিখে নেব, চিত্রটা আঁকার পর চিত্রের নিচে আমরা কিছু কথা লিখে দেব। লিখব চিত্রে ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে 1 একক এবং লম্ব অক্ষে 2 ঘরকে 1 একক বিবেচনা করা হয়েছে। মানে ভূমি অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে 1 একক এবং লম্ব অক্ষেও 2 ঘরকে 1 একক বিবেচনা করা হয়েছে। তাহলে এই কথাগুলো আমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে, কারণ এটা না লিখে দিলে আমরা কতটুকু ধরলাম সেই জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তা ঠিক আছে, আমাদের এই তো তাহলে আমাদের আয়তলেখ অঙ্কনটা শেষ হয়ে গেল। আজ আমি প্রথম দিন তোমাদের আয়তলেখ বোঝালাম, আরও 2-1 দিন আর 2টা অঙ্ক 2 দিনে করালে তখন দেখবে আয়তলেখটা তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। যেমন তোমরা এখন নিজেরাই বলতে পারবে পাই চিত্রটা তোমাদের কাছে কত সহজ। প্রথম পর্যায়ে তোমাদের পাই চিত্রটা অনেকটাই কঠিন মনে হয়েছে, কিন্তু এখন তার কঠিন মনে হচ্ছে না। পাই চিত্র আমি 2-3টা ক্লাসে বুঝিয়ে দেওয়ার পর ঠিক আয়তলেখ আমি প্রথম দিন বোঝালাম, আরও 2টি ক্লাস করাবো, আর 2টি ক্লাস করালে আয়তলেখ সম্পর্কে তোমাদের আর কোনো ভয় ভীতি কোনো কিছুই থাকবে না, দেখবা খুবই সহজ আছে। এবং 2টি ক্লাস যে করাবো, 2টি ক্লাসের মধ্যে একটি ক্লাসে আমি গ্রাফ পেপারে দেখাবো, আর বাদ বাকি ক্লাসটা এইভাবেই দেখাবো। আশা করি এইভাবেই তোমরা বুঝতে পারবে, গ্রাফ পেপারে না দেখালো। তারপর আমি বলছি একটা ক্লাস আমি গ্রাফ পেপারে বুঝিয়ে দেবো তোমাদেরকে, একদম গ্রাফ পেপারে কীভাবে লিখতে হয় সুন্দর করে বুঝিয়ে দেবো। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।